আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম, আর আপনাদের সাথে আছি শাকিল আহমদ। শিরোনামে শুনছিলেন পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বললেন, রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, সংবিধানে সেই সুযোগ রয়েছে। আর এদিকে নতুন রাষ্ট্রপতি নিয়ে চলছে নানা গুঞ্জন। আলোচনায় আছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ কয়েকজন আমলা ও বিএনপির সিনিয়র নেতার নাম। শীর্ষ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নিয়ে নতুন করে আলোচনা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল তিনি 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি উঠলেও শপথে বহাল ছিলেন। সংসদেও এ নিয়ে তীব্র বিতর্ক হয়। যদিও গত বছর ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময় অপমানিত বোধ করার কথা জানান শাহাবুদ্দিন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে একটি দৈনিক পত্রিকাকে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে থাকবেন, না হলে সম্মানজনকভাবেই সরে যেতে চান। এমন নানাবিধ ঘটনা প্রবাহের পর স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি তার পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানো এখন শুধু সময়ের অপেক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোনো কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চাইলে সে সাংবিধানিক সুযোগ ও পথ খোলা আছে। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি না। লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির ফোন আলাপ বিষয়ে নিশ্চিত হতে চাইলে এ বিষয়ে জানা নেই বলেন সালাউদ্দিন আহমদ। তবে তা খতিয়ে দেখার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেটা আমি জানি না, আমরা শুনি। এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সহ আলোচনায় বেশ কয়েকজন আমলা ও বিএনপির সিনিয়র নেতার নাম, যদিও এ নিয়ে মুখ খুলছেন না বিএনপির কোনো নীতি নির্ধারক। নতুন রাষ্ট্রপতির বিষয়ে 2-1 দিনের মধ্যেই পরিষ্কার বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3টি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2টি সূত্রের দাবি, রাষ্ট্রপতি এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। রয়টার্সের অপর একটি সূত্র বলছে, গত মঙ্গলবারই তিনি এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে জানান এবং আজ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা আসতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার ঘোষণা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা জোরালো হয়েছে। অন্যদিকে জামালপুরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেফতারও করতে হবে। 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্প, পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ হবে, এমন মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের রায়কে যারাই অসম্মান করেছেন, জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে মিরপুরে জামায়াতের এই জনসভা। প্রশাসনিক এবং সরকারি ব্যর্থতা। অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা গণভোটকে অবৈধ বলছে তাদের জাতীয় নির্বাচনকেও অবৈধ বলতে হবে। গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গুস্ত পাকানো হয়েছে, গুস্তের ঝুল হলো হারাম আর গুস্ত হইল হালাল। গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা আরও বলেন, জনগণের রায়কে যারা অসম্মান করেছে জনগণ তাদের উপযুক্ত জবাব দিয়েছে। জনগণের মুখোমুখি হয়ে গেলে এই রায় অগ্রাহ্য করলে শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন না করলে স্থানীয় নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। তারা প্রস্তুত থাকুন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে সব জায়গায় লোক বসিয়ে রেজাল্ট কারসাজি করে পাশ করার যদি চিন্তা করেন, মনে রাখবেন মাননীয় বিরোধী দলের নেতার উপস্থিতি বলছি, তাহলে আপনাদের ক্ষমতা ধরেই হেঁচকা টান দেওয়া হবে। জনসভায় জুলাই শহীদদের রাষ্ট্রীয় সম্মাননার পাশাপাশি পাঠ্য বইয়ে তাদের ইতিহাস তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমরা ইনসাফের রাষ্ট্র দেখতে চাই। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও মিলছে না জ্বালানি। এর মধ্যে স্টেশনগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বাড়তি দামে গ্যাস বিক্রি করছে কিছু কিছু ফিলিং স্টেশন। ফলে নতুন ভোগান্তিতে পড়েছেন তারা। দেলোয়ার দোলনের রিপোর্ট। এক পায়ে থেমে নেই খায়রুলের জীবনযুদ্ধ। 2018 সালে সড়ক দুর্ঘটনায় পা হারানোর পর ভাড়ায় চালানো সিএনজিতেই একমাত্র ভরসা। 5 ঘন্টা অপেক্ষার পর গ্যাস পেলেও সারাদিনের আয় চলে যাবে ভাড়া গাড়ির জমায়। আমি আশা করি এখন যদি 2-3 ঘন্টা চালাইতে পারি তাহলে 500-700 টাকা নিয়ে বাসায় যেতে পারবো। সারাদিনে কি হলো? সারাদিন তো এই যে গ্যাসের সিরিয়ালে সারাদিন চলে গেল। 2 দশকের বেশি সময় ধরে ঢাকার সড়কে সিএনজি চালান মোহাম্মদপুরের বাসিন্দা মাজহারুল ইসলাম। একাধিক ফিলিং স্টেশন ঘুরে দুপুর থেকে সন্ধ্যা গড়ালেও পাননি গ্যাস। তাই তো গেল 3 দিনের মতো আজও বাকি থাকবে মাজহারের জমার টাকা। আজকে 2 দিনে তো জমানোকে দিতে পারি নাই, এখন আজকে যদি না দিই তাহলে উনি মন টন খারাপ করবে। অনেক দিনকার চালক হিসাবে হয়তো খারাপ কিছু বলবে না, কিন্তু বলবে টাকাটা দিতে হবে। আর সংসার তো ওই দেনা ধাক্কা করি খাচ্ছি, দোকান বাকি খাই। কয়েকদিন ধরে নগরীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে প্রায় একই অবস্থা। তীব্র গ্যাস সংকটে সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে গ্রাহকরা। এমন অবস্থায় নগরীর দারুস-সালামে চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়ে একটি ফিলিং স্টেশনে টাকার বিনিময়ে প্রাইভেট কারে জ্বালানি সরবরাহের চিত্র। তবে অভিযুক্তদের দাবি জোর করে নয়, বকশিশ হিসেবেই টাকা নিচ্ছেন তারা। রাস্তায় যানজট বাড়তেছে, পুলিশের কাগজ লয়ে যাইতেছে, গাড়ি টাইনে আনতাছি, সঠিক মতো গ্যাস পাইতাছি না, এদিক দিয়ে বিআইপি এসে গ্যাস নিয়ে যাইতাছে। ওখান দিয়ে বিআইপি গাড়ি লাগাইতাছে, 100 টাকা করে আর নিতে আছে, 100 টাকা নিয়ে বিআইপি গাড়ি দিতেছে। প্রাইভেট কার আমাদের কোনো বিআইপি নেই, মালিক পক্ষের গাড়ি আছে, রুগী ইমার্জেন্সি কোনো গাড়ি থাকলে ওইগুলো দিই, তাছাড়া কোনো গাড়ি দিই না, টাকা পয়সা নিই না। এই যে আমরা প্রত্যেক গাড়িতে আমাদের 5 টাকা করে দিবে, এটা আমাদের। এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিতে জাতীয় গ্রিডে কমেছে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ, যার প্রভাবে শিল্প, বিদ্যুৎ ও সিএনজি খাতের পাশাপাশি বাসাবাড়িতেও দেখা দিয়েছে তীব্র সংকট। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে শিগগিরই সমাধান হবে গ্যাস সংকটের। আর এদিকে তরলীকৃত গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় অটো গ্যাস পাম্পে মেশিন ঘোরানোর মতো পর্যাপ্ত চাপ নেই, ফলে কমছে না গ্রাহকদের ভোগান্তি। আর তাই ভাসমান 2 টার্মিনালের ওপর নির্ভরতা কমাতে স্থলভাগে টার্মিনালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলমগীর হোসেনের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট।
বাংলাদেশে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করে খালাসের জন্য টার্মিনাল আছে মোটে 2টা, যার একটি পরিচালনা করে সামিট, আরেকটি এক্সিলারেট এনার্জি। 2টি টার্মিনালই সাগরে ভাসমান, যাকে বলে FSRU। গত 21 জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালে আগুন লাগলে জাতীয় গ্রিডে সরবরাহ কমে 45 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে 95 থেকে 100 কোটি ঘনফুটের সরবরাহ আসতো এলএনজি থেকে। এতে চাপ সামলাতে হিমশিম দশা তিতাসের। গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন এই সকালে মিটিং করে আসলাম একটা এলএনজি টার্মিনাল বন্ধ, তো স্বাভাবিকভাবেই আমার উপর প্রেশারটা আসে। অটো গ্যাস দেয়া ফিলিং স্টেশনেও চলছে দুর্দশা। প্রয়োজনের তুলনায় গড়ে 3 ভাগের 1 ভাগ বা তারও কম গ্যাস পাওয়ায় চাহিদা মিটছে না যানবাহনের। আমাদের 15 PSI প্রেসারে গ্যাস পাওয়ার কথা, সেখানে আমরা সর্বোচ্চ কখনো 4 পাই, কখনো 5 পাই, কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা 2-এর উপরে উঠছে না বিধায় মেশিন স্টার্ট করলে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কোনোভাবে আমরা গ্যাস বিক্রিও করতে পারতেছি না, আর লাইন ধরে মানুষ সবাই দাঁড়ায় আছে বলেও তাদেরকে সরাতে পারছি না। মন্ত্রণালয় বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সারাতে কয়েকজন বিদেশি বিশেষজ্ঞ আসছেন যুক্তরাজ্য থেকে। আশ্বাস দেন শিগগিরই সংকট সমাধানের। যেসব ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমাদের কাছে। কয়েকজন এক্সপার্ট আজকে বিকালে বা কালকে সকালের মধ্যে আরো আসবে, এসে তারা কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলেন, ভাসমান 2 টার্মিনালের উপর নির্ভরতা কমাতে স্থলভাগে নির্মাণাধীন টার্মিনালের কাজ দ্রুত সেরে ফেলার বিকল্প নেই। ল্যান্ড বেস গ্যাসিফিকেশনের বেশ কিছু সুবিধা আছে। এটা হচ্ছে তার লাইফ সাইকেল তো অনেক বড়, 30 বছর 20 বছর। তো পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম, অপারেশন কস্ট কম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। সরকারকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এলএনজি নির্ভরতা ধীরে ধীরে কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। AI ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। বন্দীদের নজরদারিতে রাখতে চালু করা হবে GPS ট্র্যাকিং, আর্ম ব্যান্ড ও লেগ ব্যান্ড। এছাড়া কারাগারের ভেতরে বসে বাইরের জগতের নিয়ন্ত্রণ থামাতে বসানো হচ্ছে জ্যামার। ফয়সাল হোসেনের রিপোর্ট। এভাবেই রাজধানীর রামপুরায় দিনে দুপুরে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে। গোয়েন্দা সংস্থার ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলে বসেই এই কিলিং মিশনের পরিকল্পনা করে আরও 2 সন্ত্রাসী। কারাগারের অন্ধকার থেকে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছে হরহামেশাই। কেউ কেউ মোবাইলে চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার ব্যবসা নিয়ন্ত্রণ। এখানেই শেষ নয়, হাজত থেকে আদালতে যাওয়ার সময়ও পুলিশকে হাত করে বন্দীরা থামেন বিভিন্ন জায়গায়। আর জেলের ভেতর মাদকের ছড়াছড়ি বহু পুরনো ঘটনা। এসব রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে বসানো হয়েছে AI ক্যামেরা, কাজ চলছে কাশিমপুরেও। আগে যেমন শুধুমাত্র ঘটনা ঘটার পর ঘটনা কে দায়ী অথবা ঘটনা কি হয়েছিল এটা খুঁজে বের করার চেষ্টা করতাম, এখন কিন্তু আমি ঘটনা ঘটার আগেই কিন্তু ওয়ার্নিং পাওয়ার ক্ষেত্রে আমি ইন্টারভেনশন করছি এবং ঘটনাগুলোকে প্রিভেন্ট করতে পারছি। কারাগারের ভেতরে মাদক, অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য নিয়ে চলাচল করলেই তা শনাক্ত করে সাথে সাথেই জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে AI ক্যামেরা। কোনো বন্দী পালানোর চেষ্টা করলে বেজে উঠবে অ্যালার্ম। আসামিদের কেউ কেউ অপরাধের পরিকল্পনা করলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ধরে তা বুঝতে পেরে সতর্ক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কারাগারের ভেতরে মোবাইল ব্যবহার ঠেকানোর জন্য বসানো হয়েছে জ্যামার। এই সিসিটিভি সিস্টেমটাতে আমরা এআইটাকে ইনকর্পোরেট করেছি, যেটা আসলে আমাদেরকে বিভিন্ন কারাগারে যে বিভিন্ন ইভেন্ট এবং ইনসিডেন্ট হয়, ফর এক্সাম্পল কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ক্লাইম করার চেষ্টা করছে, কেউ হ্যাং করার চেষ্টা করছে, কেউ মব ক্রিয়েট করার চেষ্টা করছে, এরকম টাইপের বিভিন্ন ইভেন্ট ইনসিডেন্টগুলোকে আমরা এআইকে লার্ন করিয়েছি। শুধু অপরাধী নয়, এর সাহায্য নিয়ে কোনো নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন না করে অলস বসে থাকলেও সেই খবর চলে যাবে সদর দপ্তরে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।
বিদেশি বিনিয়োগ বাড়াতে ভ্যাট ট্যাক্স ব্যবস্থা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে এফডিআই সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর আশা 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি হবে $1 ট্রিলিয়ন। এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি। এতে অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের কূটনীতিক, বহুজাতিক কোম্পানির নির্বাহী, ব্যবসায়ী নেতা সহ প্রায় 600 বিশিষ্ট প্রতিনিধি। এই সম্মেলনে আলোচনা পর্বে বক্তাদের কথায় বিনিয়োগ পরিবেশ, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার সুযোগ ও চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। We are going to create an easiness for the investors by simplifying all the processes. বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, এটা সত্যি। তবে জনসমর্থিত সরকার হওয়ায় বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে টেকসই ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। Bangladesh has many challenges, but it also has remarkable strengths. We have a large and fast-growing domestic market, a young and hard-working population, a strategic location, and an elected government with overwhelming public support. Together, these strengths position Bangladesh for sustained prosperity. বক্তব্যে ব্যক্তিগত ব্যবসায়িক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, বাস্তব সমস্যা বোঝার সুযোগ হয়েছে তার। জানান, বাংলাদেশে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আছে সামর্থ্য। Before entering politics, I also started my career as a businessman. We are modernizing our legal and regulatory framework, strengthening investor protection, improving dispute resolution, simplifying tax and VAT administration, and making it easier to repatriate profits. দিনব্যাপী এই সম্মেলনের শুরুর আগে ফিকির ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। বগুড়া ও এর আশপাশের এলাকা নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এই আইনের আওতায় বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন অঞ্চল নিয়ে গড়ে তোলা হবে সংবিধিবদ্ধ সংস্থা বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। পরিকল্পিত নগরায়ন, নদী নালা ও জলাশয় রক্ষা এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। সংস্থাটির অনুমোদন ছাড়া এই এলাকায় কোনো প্রকার নির্মাণ কাজ বা প্রকল্প গ্রহণ করা যাবে না। একই সঙ্গে অনুমোদিত নির্মাণ ও জলাধার ভরাটের মতো অপরাধের ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে মিয়ানমার। এতে একই পরিবারের সদস্য হলেও কাউকে দেখানো হচ্ছে রাখাইনের বাসিন্দা, আবার কাউকে বলা হচ্ছে অস্তিত্বহীন, আবার কাউকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। একে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করার কৌশল বলছেন শরণার্থী কমিশনার। আর রোহিঙ্গা নেতা ও বিশ্লেষকরা বলছেন এতে দীর্ঘায়িত হবে নিজ দেশে ফেরার কার্যক্রম। 2018 থেকে 2020 সালের মধ্যে যাচাইয়ের জন্য বাংলাদেশ ধাপে ধাপে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায় মিয়ানমারের কাছে। এই সময়ে দেশটি যাচাই করেছে মাত্র 3,93,503 জনের তথ্য। এর মধ্যে 2,83,086 জনকে তারা মিয়ানমারের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে যাচাইয়ে এই রোহিঙ্গাদেরও 3 শ্রেণীতে ভাগ করেছে দেশটি। এতে রাখাইনে একদলের বাড়ির অস্তিত্ব পাওয়ার কথা বলা হলেও আরেক দলকে বলা হয়েছে গৃহহীন। তৃতীয় একটি অংশকে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। একটা ফ্যামিলিতে যদি 7 জন মেম্বার থাকে, তো দেখা গেল 3 জনকে ফাউন্ড, 2 জনকে নট ফাউন্ড, আর হয়তো 2 জনকে বলল যে টেরোরিস্ট। তো ইনফ্যাক্ট এই ফ্যামিলি 7 জনে কেউ যেতে পারবে না, কারণ একজনকে ফেলে তো আরেকজন যাবে না। তো এরকম বিভিন্ন রকম তারা নোক্তা দিয়েছে আর কি।
রোহিঙ্গা নেতারা বলছেন 2017 সালে জান্তা বাহিনীর পুড়িয়ে দেয়া ঘরবাড়িকেও পরিকল্পিতভাবে অস্তিত্বহীন দেখাচ্ছে মিয়ানমার। জান্তা সরকারও রোহিঙ্গারে ব্যাগ লই যেত না এই হদি তারও রোহিঙ্গারে লই যেত না হেতাল্লা বলে তারা এত বেশি কমপ্লিকেট করে রেখে দিই এর কেসুর হারাব বানার কেসুর এম বানার অম বানার ইন মাইনুল লিখেন আরারে কিনগরন ওয়াফে সিতে ননি যাও। মিয়ানমারের এই বাছাই পদ্ধতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় জটিলতা বাড়াবে বলে মনে করেন এই বিশ্লেষক। কেমন জানি একটা গেম শুরু হয়েছে এখানে, আদৌ কি প্রত্যাবাসন হবে কিনা, কার সাথে নেগোসিয়েটটা করবে, স্ট্র্যাটেজিটা কার সাথে ওরা ভাগাভাগি করবে এদের পিসফুল ভলান্টিয়ারি রিপ্যাট্রিয়েশনের জন্য। কারণ আরাকান তো নন স্টেট পার্টি, করলে তো মায়ানমার সরকারের সাথে করবে, এটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা। তবে সংঘাতময় পরিস্থিতির কারণে রাখাইনকে এখনো নিরাপদ প্রত্যাবাসনের জন্য উপযুক্ত মনে করছেন না ইউএনএইচসিআর। We know that the conditions for return haven't been met, aren't met. There is still conflict in Rakhine. Those that are arriving now are explaining to us that they are fleeing Rakhine state. এমন পরিস্থিতিতে গত 13 জুলাই রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। গেল 30 জুন পর্যন্ত কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গা সংখ্যা 12,171 জন। এর মধ্যে 33টি ক্যাম্পে আছে 11,66,000, বাকিরা রয়েছে বাসাঞ্চরে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। জানাবো খেলার খবর। এশিয়ান গেমসের বি গ্রুপে বাংলাদেশ নারী ফুটবল দল, প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। নারীদের ফুটবলে এবার 12 দল অংশ নিচ্ছে 3 গ্রুপে। এই গ্রুপে স্বাগতিক জাপানের সাথে খেলবে চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। আর সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।